সাল 2023 হাওড়ায় ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। এমন একটা ঘটনা যা আমাদের চমকে দিয়েছিল। আমরা বুঝতে পারি যে বা যারা এই ঘটনা ঘটিয়েছিল তারা শুধু নৃশংস মানসিকতারই নয়, তারা ছিল অত্যন্ত ধূর্ত এবং চতুর। ঠিক কি ঘটেছিল হাওড়ায় জানতে হলে দেখুন আজকের এই রোমহর্ষক পর্ব। মাসিমা, মাসিমা, আরে ও মাসিমা, আরে দুধ এনেছি, দুধের জায়গাটা নিয়ে আসুন, নিয়ে দুধটা নিয়ে যান। আর হ্যাঁ, সঙ্গে আমার ওই পাওনাটাও নিয়ে আসবেন দুধের, আর তাড়াতাড়ি করুন। কি হলো? সদর দরজা এরকম হাট করে খোলা, কেউ সাড়াও দিচ্ছে না, কেউ তো বেরোচ্ছেও না বাড়ি থেকে। দেখি তো একবার। দাদাবাবু, কি খুন 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 হয়েছে, খুন 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 হয়ে গেছে, খুন হয়ে গেছে। কে কোথায় আছেন? শিগগিরই আসুন, শিগগিরই আসুন। কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? নিচের ঘরে খুন হয়ে গেছে। কি যাতা বলছো? কে খুন হয়েছে? কৌশিক দাদাবাবু খুন হয়ে গেছে। এই নিচের ঘরে খুন হয়ে গেছে। কি যে বলছো? কোথায় কৌশিক বাবু? কোথায় খুন হয়েছে? এই নিচের ঘরে খুন হয়ে পড়ে আছে, মুখে মুখে পুরো লাল রং মেখে। আরে বাড়িতে একটা খুন হয়ে গেল, কোনো চেঁচামেচিও হলো না, কেউ জানতে পারলো না, এটা হয় নাকি? বোধহয় ওই মাসিমার বড় দাদাবু ও ওপর ঘরে ঘুমিয়ে গেছে, ওই জন্য কিছু শুনতে পাইনি। আরে এখন সকাল 8:15 বাজে, ওনারা এত দেরি করে ঘুম থেকে ওঠেন না। কই চলুন তো, চলুন 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 দেখি, চলুন চলুন। আসুন আসুন। ও ও ওই দেখুন, ওই দেখুন পড়ে আছে। আরে মোহনদার বৌদি কোথায়? ওরা মনে হয় অন্য ঘরে আছে। চলো চলো চলুন চলো চলুন চলুন দেখি, চলো চলো। সর্বনাশ, বৌদি, বাবু রে, বাবু কই? বাবু বাবু কোথায়? চল 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 দেখি, চল চল চল। কি কত বাবু? কেউ? কি সর্বনাশ! হে ভগবান, এ কাজ কে করলো? আরে আগে থানায় ফোন করতে হবে, আর ওনার মেয়ে জামাই গিয়েও খবর দিতে হবে। হ্যালো পুলিশ স্টেশন, আমি ঘোষপাড়ার থেকে বলছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ গৌতম মালাকার বলছি।
কি থানা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, মোহন শাস বলে আমার শ্বশুর মশাই হন। কি কি বলছেন? কি সে কি? কখন? হ্যাঁ হ্যাঁ, আমরা যাচ্ছি, আমরা এক্ষুনি যাচ্ছি। থেকে চা চা করে বাড়ি মাথায় তুলছো। এই নাও তোমার চা। আরে যাও, চাটা খাও, বাজার যাবে না নাকি? কুড়ি কোথাকারে, আজকেও কি আমাকে ফ্রিজের ওই পচা সবজিগুলো দিয়ে রান্না করতে হবে? ভাল লাগে না। কি বলবো বলো তোমাকে? ঝুমা 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 ঝুমা, কি হয়েছে? ঝুমা নিজের মনটাকে একটু শক্ত করো ঝুমা। শক্ত করবো মানে কি সব বলছো এগুলো? কিছু হয়েছে নাকি? ঝুমা, আরে বলো, খুলে বলো কি হয়েছে? ঝুমা তোমার বাবা মা আর ভাইকে। বাবা মা ভাই কি হয়েছে? মানে কি হয়েছে? মা বাবা ঠিক আছে? কি হয়েছে? গতকাল রাতে কেউ বা কারা খুন করে রেখে দিয়ে গেছে। কি বলছোটা কি এগুলো তুমি? না, এটা হতে পারে না। বাবা বাবা কি ফোন করেছিল? থানা থেকে ফোন এসেছিল। কি বলছো তুমি এগুলো? আমাদের এক্ষুনি বেরোতে হয়েছিল। ঝুমা নিজেকে শক্ত করো ঝুমা। নিজের মনকে শক্ত করো ঝুমা, আমাদের এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ আমরা এখন স্পটেই আছি স্যার। হ্যাঁ, না স্যার, আমি পার্সোনালি দেখছি ব্যাপারটা। ওকে স্যার, আমি আপনাকে ইনফর্ম করব। রাইট স্যার। ওকে। রেণুকা, হ্যাঁ স্যার, তিনজনকেই গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছিল। হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি ওই লাশের পাশ থেকে পাওয়া দড়িগুলো ফরেনসিক টেস্টের জন্য পাঠাও। ওকে স্যার। বাড়িঘরের অবস্থা দেখে যেটা মনে হচ্ছে যে লুটপাটের উদ্দেশ্যেই তিনটে খুন হয়েছে। হ্যাঁ স্যার, আমারও তাই মনে হচ্ছে। উপরের বেডরুমের আলমারিটা দেখলাম লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে, লকারটাও খোলা রয়েছে, ভেতরে কোনো ক্যাশ নেই, এমনকি গয়নার বাক্সটাও খালি। তবে এটা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। কি স্যার? সেটা হলো কাল রাতে যে বা যারা হামলা করেছে তারা একটা জিনিস জানতো যে এই বাড়িতে প্রচুর গয়না আর ক্যাশ টাকা থাকতো। ঠিক বলেছেন স্যার। আর এটা তাদের পক্ষে জানা সম্ভব যারা ওই বাড়ির সদস্যদের পূর্ব পরিচিত। তাহলে আপনি কি ভাবছেন, আত্মীয় স্বজনদের মধ্যে কি কেউ খুনটা করেছে? আরে শুধু আত্মীয় স্বজন কেন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, যে কেউ জানতে পারে, যে কেউ করতে পারে। হ্যাঁ স্যার, সেটা তো ঠিকই বলছেন, কিন্তু 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 কি?
তিনজনকেই বা মারতে গেল কেন একসাথে? এই ব্যাপারটা তো আমাকেও ভাবাচ্ছে রেণুকা। বাই দ্য ওয়ে, পাড়ার লোকেদের সাথে একটু কথা বলতে পারলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ স্যার, এই তো আপনারা আসুন এখানে। আপনারা দুজন প্রতিবেশী, তাই না? আমি প্রতিবেশী স্যার। আর আমি স্যার রোজ দুধ দিই। আপনাদের নাম? আমার নাম প্রদীপ, মানে প্রদীপ সাহা। আমার নাম পিন্টু ঘোষ। যে বা যারা খুন হয়েছেন তারা কে কি করতেন? বাড়ির মালিক মোহনবাবু ছিলেন, বছর 5 আগে রিটায়ার হয়েছিলেন। ওনার মিসেস হাউসওয়াইফ, আর কৌশিক ওনারের ছেলে। হায়দ্রাবাদে চাকরি করতেন, লকডাউনের সময় চাকরি চলে যায়। তারপর থেকে এখানেই মা বাবার সঙ্গেই থাকে। তারপর থেকে চাকরির চেষ্টা করে যাচ্ছে, এই আর কি। মেয়ে জামাইয়ের সাথে ওদের সম্পর্ক কিরকম ছিল? ভালোই। তবে 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 কি বলুন বলুন। মোহনবাবু একটু বদরাগী গোছের লোক ছিলেন, কারোর সঙ্গে ভালো ব্যবহার করতেন না। হ্যাঁ স্যার, ওনার কথাবার্তা ছিল একবারে পিন ফোটানোর মতো। সে কি? আসল কথা কি জানেন স্যার, কথায় আছে মরা মানুষের ব্যাপারে কিছু বলতে নেই, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। ওনার ব্যবহার ওই এরিয়ার লোকেরা কেউ পছন্দ করতো না। কিন্তু স্যার মাসিমা খুব ভালো মানুষ ছিলেন। মাসিমাকে? মাসিমা মানে মোহনবাবুর স্ত্রী। হ্যাঁ স্যার, বৌদি খুব হাসি খুশি মানুষ ছিল, ভীষণ ভালো মানুষ। কি মিষ্টি ব্যবহার, সাক্ষাৎ মাটির মানুষ ছিলেন। ওদের কোনো শত্রু টত্রু ছিল? সেটা ঠিক জানি না। স্যার, কিছু বলবে? ভিকটিমের মেয়ে আর জামা এসেছে। মেয়েটা খুব কান্নাকাটি করছে। আমি ওনাদেরকে বাইরে আটকে দিয়েছি, ওনারা একবার বডিটাকে দেখতে চাইছেন। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি ওনাদের সঙ্গে করে নিয়ে গিয়ে বডিগুলো দেখিয়ে দাও, কিন্তু সাবধান, ওনারা যেন কিছু টাচ না করেন। আচ্ছা, ওকে ওকে স্যার। আর তুমি স্যার, তুমি একটা কাজ করো রেণুকা, তুমি ওনারা বডিটা দেখা হয়ে গেলে লাশগুলো পোস্টমর্টমে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। আর তারপরে সবার কাজ মিটে গেলে বাড়িটা সিল করে দেবে। ওকে স্যার। আমি একটু থানায় গিয়ে মেয়ে জামাইয়ের সঙ্গে কথা বলবো, দেখি ওনাদের কাছ থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা। ওকে। তাহলে আপনারা শিওর নন যে মোহনবাবুর কোনো শত্রু ছিল না? আসলে বাপি, বলুন বলুন, থামবেন না। আসলে বাপি খুব বদমেজাজ গোছের লোক ছিলেন। উনি সবার সাথেই খারাপ ব্যবহার করতেন। আমি জামাই, আমি ওনার দুর্ব্যবহারের হাত থেকে নিস্তার পাইনি। সে কি? এই তো কয়েক মাস আগেই আমরা ও বাড়িতে গেছিলাম। এই কৌশিক, বলছি তোমার চাকরি বাকরির খবর কি? আর মানে আরে অনেকগুলো কোম্পানিতে অ্যাপ্লাই করেছি, বুঝলেন, কিন্তু কিন্তু কি? আরে কেউ ইন্টারভিউর জন্যই যাচ্ছে না। সে কি, এরকম তো হওয়ার কথা নয়। তোমার তো ভালোই এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ সেটাই তো। আরে হওয়ার তো অনেক কিছু ছিল না, এই যে লকডাউনে হায়দ্রাবাদের কোম্পানিটা আমাকে কিছু না জানিয়ে টার্মিনেট করে দিল। এটা কি হওয়ার ছিল বলো? আর এই এত এক্সপিরিয়েন্স, এত ভালো ডিগ্রি নিয়ে কি করছি, বাড়িতে সারাদিন শুয়ে বসে থাকছি। এটাও কি হওয়ার বলো? কি আর করবে বলো, সবই কপাল, ভাগ্য। ওপরওয়ালা তৈরি করা এই দুনিয়ায় সবই ওপরওয়ালার ইচ্ছা মতো, মর্জি মতো হয় ভাইয়া। তুমি আমি চাইলেও, হাজার হাত পা ছুড়লেও কিছুই হওয়ার নয়। সেটাই তো দেখছি এখন গো। সেই রান্নাঘর থেকে তোদের গলা শুনতে পাচ্ছি। তোরা যত না খাচ্ছিস তার থেকে বক বক করছিস বেশি। মা, আরে দিদিরা এতদিন পরে এসছে এই বাড়িতে, এখন একটু কথাবার্তা হবে না বলো? ভাই তো ঠিকই বলছে মা। তোমাকে আর দুটো লুচি দিই।
না মা থাক, আমি একদম অনেক খেয়েছি, আর পেট ভরে। তাই প্লিজ আর না খাও, তোমার বয়সে তোমার শ্বশুর মশাই একসাথে 40 খানা লুচি খেত, আর তুমি 2 খানা লুচি খেয়ে এখন ছটফট করতে শুরু করেছে। আর কেন খেতাম সেটা বলো? আমি কত পরিশ্রম করতাম, কত রোজগার করতাম। এই বাবা জীবনের মতন কি আর সারাদিন শুয়ে বসে কাটাতাম? বাপি থাক না, এইসব কেন আবার? থাক, সবই থাক। আমি এই বাড়ির কর্তা শুধু নামেই, আমার কথা শুনছেটা কে? আমার কথা শুনলে কি আর এই বেকার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতাম? পৈতৃক জমি জমা থাকলে না কাউকে চাকরি করতে হয় না বাপি। তবে একটা শক্ত সমর্থ ছেলে সারাদিন শুয়ে বসে থাকলে সেটাও ভালো দেখায় না রে ঝুমা। আমি তখনই আপত্তি করেছিলাম যে এই বেকার ছেলের সাথে আমার মেয়ের কিছুতেই বিয়ে দেবো না, কিন্তু তোমরা তখন এমন ভাবে আমাকে চেপে ধরলে। কি হচ্ছে কি, একটু চুপ করো না। কেন চুপ করব? কেন চুপ করব? লোকে জিজ্ঞেস করলে আমি বলতে পারি না যে জামাই কি করে? আর একটা ছোটখাটো যদি কিছু করতো তবু না হয় গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারতাম, ও বাবা এই তো দেখি একেবারে ধর্মের সাথ, ওসব জমি জমা সম্পত্তির লোক দেখে এই মেয়েটাকে পটিয়েছে, এখন ওই জমি জমার নামে এই মেয়ের বাপের অন্ন ধ্বংস করছে। যত সব ডিসগাস্টিং একেবারে। বেকার বলতে মানে আসলে আমি তো চাকরি বাকরি বা ব্যবসা কিছু করি না। ওই গ্রামের দিকে পৈতৃক কিছু জমি জমা আছে, আর ব্যাংকে বাবার জমানো কিছু টাকা আছে, সেই দিয়েই। আপনাদের লাভ ম্যারেজ ছিল? হ্যাঁ, আমরা 3.5 বছর প্রেম করার পর বহু কষ্টে আমাদের এই বিয়েটা হয়। আমার বাপি এই বিয়েটা মেনে নেননি, আমাদের সামনে পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন। তারপর বিয়েটা হলো কি করে? ওই তো আমার শাশুড়ি মা আর আমার শালা কৌশিক, ওদের জন্য বিয়েটা শেষমেশ হয়েছিল। তার মানে আপনারা সবাই মোহনবাবুর ব্যবহারে অসন্তুষ্ট ছিলেন? আমরা সবাই অসন্তুষ্ট ছিলাম স্যার। বাপি আমাদের সবাইকে তিতি বিরক্ত করে মেরেছিল। বুঝেছি। তা কৌশিক মানে আপনার ভাইয়ের কোনো শত্রু? আমার ভাই খুব নিরীহ টাইপের স্যার। ওর বন্ধু বলতে একমাত্র অভিকই ছিল, যাকে বলে আর কি কাছের সব থেকে বন্ধু। ওর সাথে শুধুমাত্র মেলামেশা করতো স্যার, কিন্তু ইদানিং ও কেমন মন মরা হয়ে গেছিল, কেমন ভেঙে পড়েছিল স্যার। কেন এরকম কেন? ওই তো হায়দ্রাবাদেও একটা দারুণ চাকরি করতো, ওই লকডাউনের সময় ওর চাকরিটা চলে যায়, তারপর থেকে ও বাড়িতেই থাকতো। অনেক চেষ্টা করার পরেও কোনো চাকরি খুঁজে পাচ্ছিল না, সেই জন্যই না একেবারে মুষড়ে পড়েছিল। আচ্ছা, ওদের 3 জনের তো মোবাইল ছিল? হ্যাঁ স্যার। বাড়ি তল্লাশি করে কোনো রকম মোবাইল পাওয়া যায়নি কিন্তু স্যার। পাওয়া যায়নি? না স্যার, কোনো মোবাইল রিকভার হয়নি। আমরা 3টে নাম্বারেই ফোন করেছিলাম স্যার, কিন্তু 3টে ফোনই বন্ধ ছিল। বন্ধ মানে লাগাতার বন্ধ, একবারের জন্য সুইচ অন হয়নি। মোহনবাবু বাড়ি থেকে বেরোতেন? খুব একটা বেরোতেন না, বাপি সারাদিন বাড়িতেই থাকতো। বাড়িতে টিভিতে খবর দেখতেন, কখনো গল্প উপন্যাস পড়তেন। আর ইদানিং বাড়িতে কাজও হচ্ছিল, সেই কারণে উনি আর বেরোতেন না। কাজ হচ্ছিল মানে? কি কাজ হচ্ছিল? কাঠের কাজ আর রঙের কাজ হচ্ছিল স্যার। স্যার, বাড়িতে মিস্ত্রির ব্যাগ, রঙের কৌটো আর ব্রাশ পাওয়া গেছিল। তা বাড়িতে কতদিন ধরে কাজ হচ্ছিল? এই ধরুন স্যার, মাসখানেক হলো বাড়িতে কাজ হচ্ছে। ঠিক আছে, এখন তাহলে আপনারা আসুন, কিন্তু দরকার হলে আবার কিন্তু থানায় আসতে হবে। অপরাধীকে ছেড়ে দেবেন না স্যার, একটু দেখবেন, আমরা এর বিচার চাই স্যার। আপনারা চিন্তা করবেন না, যে বা যারা এই জঘন্য কাজটা করেছে আমরা তাদের ছাড়বো না, আপনারা নিশ্চিন্তে থাকুন। এতক্ষণে একটা ব্যাপার পরিষ্কার হলো,
কি ব্যাপার স্যার? যারা ওই খুন 3টে করেছে তারাই ওই বাড়িতে লুটপাট চালিয়েছে, আর তারাই 3 জনের মোবাইল নিয়ে পালিয়েছে। আমারও তাই মনে হয়। আর তার উপর আবার ওই ভদ্রমহিলা বললেন যে গত 1 মাসের ওপর নাকি এই বাড়িতে কাঠের কাজ আর রঙের কাজ হচ্ছিল। হ্যাঁ স্যার, আপনাকে বললাম না সেদিন বাড়ি থেকে মিস্ত্রির ব্যাগ, রঙের কৌটো আর ব্রাশ পাওয়া গেছে। তার মানে বাড়িতে বাইরের লোকের আনাগোনা ছিল। ঠিক তাই। কিন্তু খুনটা যে ওই কাঠ মিস্ত্রি আর রং মিস্ত্রি করেছে সেটা কিন্তু স্পষ্ট নয়। তাই তো। আমাদের কাছে কোনো এভিডেন্সও নেই, কোনো প্রমাণও নেই। তাহলে এখন কি করণীয় স্যার? কি করণীয়? আপাতত ওই 3টে খোয়া যাওয়া মোবাইল সার্ভেলেন্সে রাখো, অন হয় কিনা দেখো, আর অন হলেই হাওড়ার এই হত্যা লীলায় দিন দিন আমাদের উপর চাপ বাড়ছিল। একদিকে ওপর মহলের চাপ, একদিকে মিডিয়ার চাপ, আর সেটাই স্বাভাবিক ছিল, কারণ এইভাবে একই পরিবারের 3 জনকে একসাথে গলায় ফাঁস দিয়ে মারা, তারপর মুখে লাল রং মাখিয়ে লুটপাট চালিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা রীতিমতো চাঞ্চল্যকর ও বিরল। ফলে স্বাভাবিকভাবেই সমাজে ও জনমানসে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। কিন্তু এই কেসটা সমাধান করার জন্য আমাদের হাতে কোনো প্রমাণ, কোনো এভিডেন্স, কোনো সাক্ষী, কোনো ক্লু কিছুই প্রায় ছিল না। তবু আমাদের টিম হাল ছাড়েনি। আমরা জানতাম আজ না হোক কাল এমন কিছু ঘটবে, এমন কোনো ক্লু আমাদের হাতে আসবে যা থেকে অপরাধী বা অপরাধীরা ধরা পড়বেই। আর তখনই আমাদের হাতে এলো একটা রিপোর্ট। স্যার, ট্রিপল মার্ডার কেসে আপনি 3টে মোবাইল ফোন সার্ভিলেন্সে রাখতে বলেছিলেন। তার রিপোর্টটা এসে গেছে। কই দেখি। শিবপুর? হ্যাঁ স্যার, শিবপুরে একটি জায়গায় একটি মোবাইল ফোন সুইচ অন করা হয়েছিল। কোন মোবাইলটা বলো তো? মোহনবাবুর মোবাইলটা। আই সি। এক্সাক্ট লোকেশন? শিবপুরের একটা বাড়ি দেখাচ্ছে। ভেরি গুড জব। রেণুকা, আর দেরি করাটা ঠিক হবে না। তুমি আজকেই ফোর্স নিয়ে যাও, দেখো কার কাছে আছে মোবাইলটা। আই ওয়ান্ট হিম ইন মাই কাস্টাডি ইমিডিয়েটলি। ইয়েস স্যার। নিয়ে আসো। আমি তো কিছু করিনি, আমাকে ধরে আনলেন কেন স্যার? কিছু করিসনি তো এই মোবাইল ফোনটা এলো কি করে? বল না হলে কিন্তু পিটিয়া লম্বা করে দেবো। বল। আমি ওটা মানে কি? আমি ওটা বল। আমি কুড়িয়ে পেয়েছি স্যার। কোথায় কুড়ি পেয়েছিস? বল বল। বলছি স্যার, বলছি আমার বন্ধু বিল্টু স্যার বাবুর বাড়ি থেকে এনেছিল স্যার, ও আমাকে রাখতে দিয়েছে স্যার। বিল্টু? বিল্টুটাকে?
বিল্টু আমার বন্ধু। বেলটু কোথায় থাকে? বিল্টু কোথায় থাকে বল। ও থাকে শিবপুরে আনন্দপুরে থাকে। ওকে এখন বাড়িতে আছে? আমি জানি না, মনে হয় পালিয়ে গেছে। কোথায় পালিয়েছে বিল্টু? বলতে পারবো না স্যার, মনে হয় বোম্বে থেকে চলে গেছে স্যার। তোর নাম কি? বল তোর নাম কি? আমার নাম হাসান আলী। কি করিস তুই? আমি কাঠ মিস্ত্রি কাজ করি। তুই কি মোহন বাবুর বাড়িতে কাজ করতিস? হ্যাঁ ম্যাডাম। তাহলে এবার সত্যি করে বলতো, সত্যি করে এবার বল, মোহন বাবু ওনার স্ত্রী ছেলেকে কে খুন করলো বল। এ দেখছি মার না খেয়ে মুখ খুলবে না বেটা। ইলেকট্রিক চেয়ার আনতে বলবো স্যার? চেয়ার তো আনতেই হবে, ইলেকট্রিক শক দেওয়া ছাড়া আর কোনো গতি নেই। না না, ইলেকট্রিক শক ফক দেবেন না, সব চেয়ার আনবেন না স্যার। আমি বলছি স্যার, বলছি। নাহলে তুই ভাবতেও পারছিস না আমরা তোর কি অবস্থা করতে পারি। আমি বলছি স্যার, বলছি। একটু জল দেবেন স্যার। কোনো জল টল হবে না, বল। মোহন বাবুর কাছে আমি কাঠের কাজ করতাম স্যার, মজুরিও ভালো ছিল, কিন্তু এই মোহন বাবুর এই মুখের একদম ভাষা ভালো ছিল না, মানুষকে মানুষ বলে জ্ঞান করতো না। বাবু, বাবু আবার কি চাই? না ওই বড় পেরেক লাগবে। তো বড় পেরেক লাগবে তো আমাকে বলছো কেন? আমার কি বড় পেরেক তৈরি কারখানা আছে না ফ্যাক্টরি? না মানে আপনি টাকা দিন, তাহলে দোকান থেকে কিনে আনবো। খালি টাকা টাকা টাকা। তুমি কি এখানে কাজ করতে আসছো না আমাকে ফতুর করতে আসছো? চত্ব সব। কাজের জন্য যেগুলো লাগাও সেগুলো তো আনাবো না, বেফালতু আপনার খরচ করাতে যাবো কেন বলুন? হ্যাঁ টাকা ধরো, এতে তোমার বড় পেরেক হলে হবে, না হলে না হবে। জানি না বাবা কত সরাচ্ছ। বাবু আমরা গরিব হতে পারি, কিন্তু চোর নই আমরা। এই যাও তো এখান থেকে, গরিব মানেই চোর, খালি বড় লোকের টাকা মারার ধান্দা, যত সব। হ্যাঁ যাও, বেরো যাও। বাবুর কথাবার্তাগুলো যেন একেবারে তীরের মতন গিয়ে বুকে লাগতো, তবুও মুখ বুঝে কাজ করছিলাম। কি করব, কাজ বন্ধ হয়ে গেলে যে হাত বন্ধ হয়ে যেত। হাসান বাবা, হ্যাঁ মা, কিছু বলছেন? কিছু দুপুরে খাবার খেয়েছো বাবা? না, এই খেতে যাব। তা কি খাবার খাবে শুনি একটু? ছাতু মেখে খেয়ে নেবো। তুমি একটা কথা বলি বাবা, সারাটা দিন এরকম হাড় ভাঙা খাটুনি খাটো, ওইটুকু খাবার খেলে কি হয়? এসো আমার সাথে, এসো একটু ভাত খাবে, এসো। না না না, আমি ভাত খাবো না, আমার এই ছাতু আছে, আমি ছাতুই খেয়ে নেবো। এসো বলছি, নাহলে আমি কিন্তু খুব রাগ করবো। এসো। এসো। যাই বলুন না, সবিনের তরকারিটা কিন্তু সুন্দর হয়েছে। তাই ভালো হয়েছে? হ্যাঁ, ওই
আমার বউ রান্না করে, কিন্তু এত সুন্দর তরকারি আমি জীবনেও খাইনি। আল্লাহ কাসম। তাহলে আরেকটু তরকারি দিই। হ্যাঁ। কি এই ফিকারিটা এমন ঘন্টা পিন্ডে গেলাচ্ছ কেন? আসলে বেচারা এই দুপুর রোদে কোথায় খেতে যাবে বলো তো, তাই ওকে আমি একটু খেতে দিয়েছি। না না, এদেরকে এত মাথায় তুলো না, এত আস্কারা দিও না। এরা হলো ছোট লোকের জাত, একটু লাই দিলে না ওরা একেবারে পেয়ে বসবে। যাকে কি যেন নাম তোমার? ও হাসান, দেখো আমার একজন রঙের মিস্ত্রির দরকার, তুমি কি জোগাড় করে দিতে পারবে? হ্যাঁ, আমার চেনাশোনা একজন রঙের মিস্ত্রি আছে। ঠিক আছে, তোমার এই গেলা হয়ে গেলে ওর সাথে ফোনে একবার কথা বলে নাও, বুঝলে? বলো যে বাবুর বাড়ি কাজ আছে, যত সব। তাহলে তরকারিটা দিই? না, লাগবে না, আমার পেট ভরে গেছে। সে কি কিছুই তো খেলে না, সবই তো পাতে পড়ে আছে। না মা, অনেক কাজ পড়ে আছে। আবার গেলাও তো হয়ে গেছে না, তখন মিস্ত্রিকে ফোন করতে হবে। তারপর তারপর কি হলো? তারপর আমি বিল্টুকে ফোন করি স্যার। বিল্টুর হাতে কোনো কাজ ছিল না, ও একটা সুরাও হতো। বলে যা বলে যা। বিল্টু ফোন পেয়ে খুশি হয়ে পরের দিনই বাবুর বাড়িতে চলে আসে। কি যেন নাম ওর? আগে বিল্টু, বিল্টু কর্মকার। পারবে পারবে আমাদের বাড়ির রঙের কাজটা করতে? আগে কর্তা, 15 বছর থেকে তো এই কাজটাই করছি, কেন পারবো না বলুন? সস্তায় করতে হবে কিন্তু, আর চুরি চামারি করলে কিন্তু চলবে না। খামাখা কেন চুরি চামারি করতে যাব বাবু? তোমরা সব করতে পারো, গরিবদের আমি একেবারে বিশ্বাস করতে পারি না। ওরা বড় লোকদের ঠকাবার জন্য একেবারে ওত পেতে বসে থাকে। যাকে তোমার এই রঙের জন্য কত কি লাগবে বলো, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা বাবু। আর শোনো, সৎভাবে কাজটা করবে কিন্তু, নইলে কিন্তু আমি ঘাড় ধাক্কা মেরে জুতিয়ে বাড়ি থেকে বার করে দেবো, বুঝেছো? ঠিক আছে, ঠিক আছে বাবু। কি রে, চুপ কেন? হ্যাঁ, ওই বিল্টু, দে বিল্টু, এটা বেরিয়ে তো। শালা এই বাড়ির বুড়োটার না মুখের ভাষা খুব খুব খারাপ। হ্যাঁ, বুড়োর মা যখন বুড়োকে জন্ম দিয়েছিল না, মুখে মনে হয় ভালো করে মধু দেয়। তুই তুই এতদিন ধরে কিভাবে সহ্য করে কাজ করছিস কে জানে? জ্বালা রে জ্বালা, পেটের জ্বালা। তোর তো আগে কিছু কেউ নেই। আমার বাড়িতে আমার মা আছে, বউ আছে, ছোট একটা ছেলেও আছে। দূর দূর, আগে যদি জানতাম শালা এখানে কাজেই ঢুকতাম না। এই এসব ফালতু কথা একদম বলিস না, চুপচাপ মুখ বুঝে কাজ কর। বুড়ো জানতে পারলে না আমাকে আবার কিস্তি করবে। দেবি দে চলে চলে। আমরা দুজনেই হাজার অপমান সহ্য করেও মুখ বুঝে কাজ করে যাচ্ছিলাম।
কিন্তু একদিন আমার বউ আমায় ফোন করে বলল কিছু টাকা পয়সা লাগবে, আমার বাচ্চাটার নাকি খুব অসুখ। তারপর টাকা? কিসের টাকা? আমি আর কোনো টাকা দিতে পারবো না। আমি কি তোমার বাচ্চার ঠেকা নিয়ে বসে আছি নাকি? হ্যাঁ, জন্ম দেওয়ার সময় মনে ছিল না? এরকম বলবেন না বাবু, আপনি না দেখলে কার কাছে যাবো বলুন? দেখো, আমারও তো সমাজ সেবা করা কোনো শখ নেই। যাও যাও, ভালো এখান থেকে। ফিউচারটা পোকামাকড় মরলে সমাজের মঙ্গলই হবে। সব একদম আমার এখন খবর দেখার সময় আর মাছ জ্বালাবি না, ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেবো সব একদম। হাসান, হাসান বাবা, আমি জানি না তোমার ঠিক কত টাকা দরকার, আর আমার পক্ষে তো অত টাকা দেওয়া সম্ভব নয়। আমি দেখছি বাবা, একটু দাঁড়াও, আমি দেখছি। হাসান বাবা, এখানে 3000 টাকা আছে, এটা আপাতত রাখো। তারপর আমি দেখছি যদি আমি কালকে কিছু জোগাড় করতে পারি। কেমন? মন খারাপ করো না বাবা। হাসান, আমি আমার গোপালের কাছে তোমার ছেলের নামে আমি প্রার্থনা করব, তোমার ছেলে যেন খুব শিগগিরই ভালো হয়ে যায়। মন খারাপ করো না, কেমন? চল ভাই। বুঝলি ভাই, এই বুড়ো ভামটা পাক্কা একটা জানোয়ারের বাচ্চা। ঠিক বলেছিস, জন্টুটা বলে কিনা 2-4টে পোকামাকড় মরলে সমাজে নাকি মঙ্গল হবে। আরে ওটা আমার সন্তান, আমার ছেলে, আমার কালিজার টুকরো ওটা। তাকে কিনা বলে বুড়ো ভামটা। আমি হলো না মেরে ওর মুখ ফাটিয়ে দিতাম, তুই শালা চুপচাপ সহ্য করে গেলি। কে বললো তোকে আমি সহ্য করে গেছি? বদলা আমি নেব, কলকেই নেব আমি বদলা। কি বদলা নিবি? কিন্তু কি করে? তুই আমার সাথ দিবি তো বিল্টু? দিবি তো সাথ? হ্যাঁ ভাই দেবো, আমি আছি। আলমারিতে না প্রচুর টাকা গয়না আছে। হ্যাঁ ভাই, প্রচুর টাকা আছে। কাল রাতের দিকে
তারপর কি হলো? স্যার খুন করার সময় স্যার মাথা ঠিক ছিল না স্যার। খুন করার পরে প্রচন্ড ভয়ে ভয়ে থাকতাম স্যার। ভেবেছিলাম পুলিশ যে কোনো সময় ধরে ফেলবে, কিন্তু তখন তো যা হওয়ার হয়ে গেছে স্যার। তাই এই 3টে ফোন নিয়ে চলে আসে স্যার। তোরা তোদের কুবুদ্ধিতে যেটা করার সেটা করেছিস, এবার আমাদের যেটা করার সেটা আমরা করব। তোদের যেটা কঠোর থেকে কঠোরতম সাজা হয় সেটা আমরা দেখব। আর একটা কথা, তোর বন্ধুকে আমরা খুব শিগগিরই ধরবো। তারপরে তোরা দুজনে মিলে আলোচনা করে ঠিক করিস কি জঘন্য কাজ তোরা করেছিস। আমাদের একটা দল মুম্বাই পুলিশের সহায়তায় মুম্বাই থেকে বিল্টুকে গ্রেপ্তার করে। নিম্ন আদালতের রায়ে হাসান এবং বিল্টুর ফাঁসির সাজা হয়। আমরা নিশ্চিত এই ঘটনা আমাদের সাথে সাথে আপনাদেরও চমকে দিয়েছে, অবাক করেছে। আসলে এই পৃথিবীতে, এই সমাজে অনেক সময় এমন কিছু অপরাধের ঘটনা ঘটে যেগুলো থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। এই ঘটনা থেকে আমরা দুটো জিনিস বুঝতে পারি। এক, রাগ যতই হোক আইন কখনোই নিজের হাতে তুলে নেওয়াটা বাঞ্ছনীয় নয়। দুই, মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করা উচিত, কারণ এই পৃথিবীতে প্রত্যেক মানুষের সম্মানবোধ আছে, আর তাতে আঘাত করলে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীরা আপনার সাথে ঘটিয়ে ফেলতে পারে মারাত্মক অপরাধ। তাই সাবধান থাকুন, সুস্থ থাকুন। সাবধান হও বাংলা।